চিত্রাঙ্গনা। ইশরাত জাহান জেরিন। পর্ব 11 থেকে 15। আজকের বাসর না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দিব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। চিত্রার চোখে স্পষ্ট হয়, শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না। এমন একটা কিক মারব না একেবারে ডেনমার্ক গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো সেটা সরাসরি বললেই তো পারো। এমন কিকফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? আমি কিন্তু মার্শাল আর্ট জানি। তোমার বালের চুংচাংফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের সাদা শার্টটা খুলতেই রমস্যুঠাম বুকটা উন্মোচিত হয় তার। চিত্রা সেদিকে তাকায় না। এখন তাকালে আরো বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেইন কিলারটা বের করে বিছানায় রেখে বলল, পেইন কিলারকে এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা। একে সারা জীবন তোমার কাজে লাগবে। কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু। মৃত্যুর আগ অবধি তোমাকে ক্ষত সহ্য করতে হবে, দহন সহ্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা ফারাজ এলাহিকে সহ্য করতে হবে। ঔষধ দিয়েছি শরীরের ব্যথা সারানোর জন্য, মনের ব্যথা তো ফারাজ এলাহি নিজেই। ঔষধে কেবল শরীরের ক্ষত দূর করা যায়, তবে মনের ব্যথা নয়। আই রিপিট, ফারাজ এলাহি তোমার সেই ক্ষত যা কোনো ঔষধে সারানো সম্ভব নয়। এটা পার্মানেন্ট। চিত্রা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে। তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রার জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না, চড়ছে না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দী। কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকেই নিজের আয়ত্তে রেখেছে লোকটা। উফস, তুমি বেশি নড়ো। চিত্রা এবার সহ্য না করতে পেরে গর্জে উঠল, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রার চোখের ওপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলিয়ে চুলগুলো চোখের ওপর থেকে সরিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ, ধরলাম না, ছুঁইলাম না, তবুও চিৎকার। ওহ মাই গড! ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিত্রা পাথর হয়ে যায়। আচ্ছা, সে এমন করছেই বা কেন? হুট করে চিত্রাকে এমন স্তব্ধ হতে দেখে ফারাজ নিজেও কিছুটা ভ্রু কুঁচকায়। হঠাৎ চিত্রা কি ভেবে টলমল চোখে বলে উঠল, ছুবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলে উঠল। চেহারার দীপ্তি মুহূর্তেই ম্লান হয়ে গেল। দাঁতের দাঁত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যিখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব। তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে। বলে দিচ্ছি, সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ সবটুকু রাগ আর হিংস্রতা নিয়ে বিলীন হয়ে গেল চিত্রার মাঝে। মেজাজ গরম হওয়ার জন্য তার একটা কথাই যথেষ্ট। চিত্রা সেই একটা কথা বলে সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র, ক্ষুধার্ত সিংহের হাতে মরতে তো তাকে হবেই। চিত্রার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তবে শেষে আর সে বাধা দেয়নি। ফারাজ এলাহি যে তার স্বামী, তার জীবনের বৈধ পুরুষ, তবুও ফুল চোখের পানি ফুরাচ্ছে না। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই। মায়া থাকলে পেট চলবে কেমন করে? ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন। চারপাশে গুমোট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থমেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় শোভানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া, লুঙ্গি। উদ্ভাসিত চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। শোভানের চোখের মণি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙুলের ডগায় স্বর তুলে সুরত করে মুখে পুরে দিল। তারপর ছপছপ শব্দ তুলে খেতে লাগল। খানিক সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটের দুধার বেয়ে দরদর করে নেমে আসতে লাগল। বিষয়টি শোভানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে স্বর তুলে বিচ্ছিরি শব্দ করে খেতে লাগল সে। দৃশ্যটা কেমন যেন গাগিনগিনে।
হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবার জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার। চোখ দুটো সরু হয়ে এল, যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতিটি ধুকধুকানি, প্রতিটি শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণের ভয়ে পাও নামিয়া। লোকটা ডোক গিলে জুলফি বেয়ে নেমে আসা খামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমার জানাও ছিল না। আমি কি এসব যাই না বুইচা আপনার শত্রুর লগে জড়া বানমু? এই চিনলেন আমারে ভাই? সোহান ফ্যাক ফ্যাক করে হাসল। সেই হাসিতে ছিল বিদ্রুপ আর তাচ্ছিল্য। কামে গাফিলতি করছো দেখাই তো এত বড় ভুল হইছে। সোহান তোমারে কি চিনব? তুমি সোহানে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? জাগো ভুল হয় তাগর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখমুখ উজ্জ্বল, আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই, কইয়ালা, আল্লাহর বান্দা। সোহান আলসেভাবে তাকালো। মায়া একটা জোগাড় কইরা ফেলছি। মেলা সুন্দরী, সব চেক দিয়া লইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত খুলে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক তাইলে তো হইছে। লোকের হাতে সবগুলারে তুইলা দিলে এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে। খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটির দিকে চেয়ে বলল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফারিত হয়ে গেল। ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ। চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক, মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আর মৃত্যুর মুহূর্তে নয়, বরং বুঝো হওয়ার দিন থেকেই। রাত গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে। নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির, নির্লিপ্ততা। মোহনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙুল বুলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি। শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়। তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এই বাড়ির কোন পুরুষ আবার ধোয়া তুলসী পাতা? যাদের ছোট থেকেই শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়। তবে ফারাজ, থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এলাহি বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখ অন্য নারীর দেহ খুঁজে কেন? মোহনা একটা দীঘল শ্বাস ছাড়ল। মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো, তবে আমি ফারাজের মতো কাউকেই চাইতাম জীবনসঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার তার হৃদয়ে বেড়েই চলেছে। মা হতে ইচ্ছে করে। প্রতিবার যখন আশা জন্ম নেয়, নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলে সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে এত দুঃখ অভাগা থাকত না। মোহনা রোশানের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাত, এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই। কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গেছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবীও আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেইল করেছিল নিশি। মোহনার রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বশে তার হাতের ফোনটা ভেঙে ফেলেছিল। সেই থেকে আর যোগাযোগ নেই। নিশির দুটো বাচ্চা আছে, পরিবার সহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। মোহনা রোশানের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা নিতেই ধোয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোঁকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে। নীল জরজেট শাড়ির ভাঁজে ফর্সা শরীরের রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে সেটে দিল। তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়াল।
আচ্ছা, কত তারিখ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখল মোহনা। 27/3/2022। মোহনা বাঁকা হাসল, তারপর দেরি না করে গোসলে চলে গেল। গোসলের আগে কেন জানি তার গাঢ় করে লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে। রাত 2টা পেরিয়ে গেছে। বাইরে ঝড়ের দাপট প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় সেটি বারবার দেয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাঁপন ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপুর হয়ে ঘুমিয়ে আছে। কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে। রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এতকাল কোলবালিশ ধরেই ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোলবালিশ জড়িয়েই ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর টাসা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খাইশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবার চিত্রাকে জিজ্ঞেস বুদ্ধি করেনি, শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে? কি নির্দয়! আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসা শব্দটাকে চিত্রার ইদানিং সবচেয়ে সস্তা বলে মনে হয়। যে যখন খুশি যাকে ভালোবাসি বলছে। কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা কি শুধুই দাবি, নাকি দায়িত্ব? চিত্রার চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরে অসহ্য ব্যথা। যেন প্রতিটি পেশির মধ্যে কেউ সূক্ষ্ম ছুরি চালিয়ে দিয়েছে। তার ওপর পুরো ঘরটা ঢেকে আছে নিশ্চিম অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে, তীব্র আলোর ঝলকানিতে কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে। তারপর আবার সেই দমবন্ধ অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা। বরং বলা ভালো, এটা তার জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসে তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে। হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজকের রাতটায় সে বন্দী ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়। কিন্তু দুনিয়ার যন্ত্রণায় যদি এতটা অমানুষিক হয়, তবে মৃত্যুর সময় কি ঘটে? মানুষ কিভাবে সেই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়? চিত্রা দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যে এসে হারিয়ে যাবে। কেউ জানবেও না, কেউ ফিরে তাকাবেও না। চিত্রা ধীরে ধীরে উঠে বসল। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়। কেবল জানালার ওপারে বয়ে যাওয়া অশুভ এক পরিবেশ চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে। তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘরজুড়ে একটা থমথমে আতঙ্ক। ঠিক অলক্ষ্যে কারো উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার। কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিশাল একটা রুম। ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে? তাও এমন ভয়ানক গা ছমছমের শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে। ঘুমন্ত ফারাজের দিকে চিত্রা একবার চাইল। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো সৈনিক তার শৌর্য দেখিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চিত্রার কি তাকে ডেকে তুলে সাহায্য চাওয়া উচিত? না না, নিজেকে লোকটার সামনে এতটা অসহায় বানালে চলবে না। চিত্রা বেডসাইড টেবিল থেকে ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা। লক না খুলতে পারলে ফ্ল্যাশলাইট অন করা সম্ভব নয়। তবে ফোনের স্ক্রিনে থাকা মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিত্রা উঠে ওয়াশরুমের গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ। কানে একটা শব্দ ঠেকেছে। চিত্রা আরেকটু ভালো করে খেয়াল করল। নুপুরের ঝনঝনানি ভেসে আসছে। খুব ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্ত হিম হয়ে আসে। এত রাতে এই নিস্তব্ধতার মধ্যে নুপুরের শব্দ। চিত্রার মনে হুট করে কৌতূহল জাগল। কৌতূহল তার শরীরের ভেতর একটা বিষের মতো ছড়িয়ে পড়ল। শরীরের শারীর ঠিকঠাক করে হাতের ফোনটা নিয়ে রুম থেকে এক পা দুপা করে বেরিয়ে এল। যাওয়ার আগে নিঃশব্দে পেছনে ফিরে ফারাজকে একবার দেখল। না, লোকটা আসলেই গভীর ঘুমে মগ্ন। নুপুরের শব্দ বাড়ছে। বৃষ্টির শব্দের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছে ছনছনানি। শ্বাস ভারী হয়ে আসে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেভাবে আলয়ের পতঙ্গ এগিয়ে যায় মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে।
চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তবে ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটাও নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা এক পা দুই পা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর আবার দোতলার করিডোরের দিকে। ফারিয়া বলেছিল, দোতলায় 3টা রুম, 3 ভাইয়ের 3টা। ফারাজেরটা একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোনো রুম থেকে আসছে না। চিত্রা শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলায় অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3তলায় চলে গিয়েছে। তবে এখন পর্যন্ত চিত্রার সেখানে যাওয়া হয়নি। ফারিয়া কোথায়, কোন রুম আছে সকালে চিত্রাকে জানিয়েছিল, তবে 3তলার বিষয়ে কিছু জানায়নি, এমনকি বলেওনি। তাই চিত্রাও কিছু আর জিজ্ঞেস করেনি। তবে চিত্রার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3তলা থেকেই আসছে। সেখানে কি যাওয়া উচিত, ভাবল চিত্রা। তারপর আবারও এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে হুট করে আবারও থমকে দাঁড়ালো সে। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠস্বর। কে যেন সুরেলি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর শুনে তো তাই মনে হলো। সুর কেমন যেন অপার্থিব। তবে কোন গানটা গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনের স্ক্রিন অন করে চিত্রা দেখল 3টার কাছাকাছি বাজে। ফোনে চার্জ নেই, 1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ দিয়ে কাজ চালানো হয়েছে। যে কোনো মুহূর্তে ফোনটা অফ হয়ে যেতে পারে। 3তলার সিঁড়ি পুরো বিদ্যুতে অন্ধকারে ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে এক পা রাখল। তবে আরেকটা পা রাখতেই হুট করে বিদ্যুৎ চলে যায়। চারিদিক মুহূর্তের অতল অমানিসায় ছেড়ে গেছে। যেন কেউ একটা অতিকায় চাদর টেনে ঢেকে দিয়েছে বাড়িটিকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তার গলায় শীতল আঙুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ কি তাকে চুপি চুপি অনুসরণ করছে? কেউ কি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, ফিরে তাকাবে না? ভয়ে হাতের ফোন চালু করতে গিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও তো কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ। না, নিস্তব্ধ না, দুপুরের ঝনঝনানি। গানের সুর। এখন মনে হচ্ছে শব্দটা তার দিকেই এগিয়ে আসছে। চিত্রার সত্যি শরীর কাঁপছে। বাহিরে হুটহাট বজ্রপাত হচ্ছে। ভালো মানের বৃষ্টি পড়ছে। আগের তুলনায় বৃষ্টি কয়েকগুণ বেড়ে গিয়েছে। এখন চিৎকার করলেও তো কেউ তার গলা শুনতে পাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করল। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ে সে ঝাঁকি খায়। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃশ্য ভেসে আসে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি। বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবু ধরণীর বুক এখনো ভিজে অনুরণিত। বাতাসের শরীরে মিশে আছে কাদামাটির সোদাঘ্রাণ। বাড়ির পেছনের আতশাওলা পুকুরটায় জল থুই থুই করছে। কালো নিথর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলে স্মৃতিতে। বাঁশঝাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক আছড়ানা। গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে অপেক্ষমান। তার ক্ষুধা মিটেনি এখনো। ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের ওপর। মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না। কারণ সে জানে, সময়ের শিকারে মুহূর্তই অস্ত্র। শেষ রাতের ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় কাঁপন ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে। নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখ চিত্রার গলার দিকে গেল, ইসরে লালচে দাগ বসে গেছে। মেয়েটার সঙ্গে এতটা পাষণ্ড হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে। কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো করে বুকে বিঁধেছিল তার। চিত্রা তার স্ত্রী। সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শিখেনি। শুধুই শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ কল্পনা করেনি। কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোঁয়াল। চিত্রা অস্থিরভাবে নড়ল, কিন্তু জেগে উঠল না। ফারাজ একটু থমকে গেল। তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোল। দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠল তার ভেতর। মুহূর্তের জন্য থমকাল। তারপর আবার ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকল তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট স্বরে ফারাজ বলল, শুনেছি ব্যথার ওপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে।
আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই। তুমি না হয় ব্যথার ওপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে। দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটাই সে অভ্যস্ত নয়। তাই এবার ভুল হয়ে গিয়েছে। তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা অনর কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখে একটু কুঞ্চন ফুটে উঠল। তোত্তারামি করো কেন? চিত্রা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোত্তারামি সহ্য করছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকল। তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। বেঁচে থেকে কি পেয়েছেন? ফারাজ এক চিলতে হাসল। কমায়। চিত্রার হৃদস্পন্দন এক লহমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞেস করো। ভালোবাসার প্রমাণ আছে? দিতে পারবেন? ফারাজ তার গভীর চোখ দুটি চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিজেই, প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি। এটুকু কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচণ্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধুই শীতল এক দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন? চিত্রা আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইল, তাই। ফারাজ ঠোঁট বাঁকাল। তাই বলে যেই মেয়ে অন্ধকারকে ভয় পায় তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখ বিস্ময় স্থির হয়ে গেল। তার মানে ফারাজ তার ভয়, তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়ে? ফারাজ মুচকি হাসল। তারপর গভীর স্বরে বলল, ওই যে ওইটাও। তুমি যেটা জানো না ওইটাও আমি জানি। যা দেখো নি তাও দেখেছি। চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সবসময় সাপের মতো বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছনের দিক দিয়ে বের করেছে বিধায় আজ এই হাল। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে আসে। ফারাজের প্রতিটি কদমে চিত্রা এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ চিত্রা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? উদ্দেশ্য কি আপনার? ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু গাঁট মেরে বলে, হাইন জো ইরাডেন বাতা ডুন তুমকো শর্মা হাই যাওগে তুম। ধাধাকানেন জো সানার ডুন তুমকো গাবরে হাই যাওগে তুম। হামকো আতা নাহি হাইন চুপনা হোনা হাইন তুজমাইন ফ্যানে। চিত্রা চোখ মেলে তেজি দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ হেসে চোখ মেরে বলে, তাহার চোখে চাইলে মনের অসুখ হয়, প্রিয়তমার তরে হৃদয় ক্ষয়। সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিন নীলুই এই কাজটা করত। তবে আজ সে আসেনি। এমনকি নীলুর মাও কাজে আসেননি। একটু আগেই রোমানা বড় একটা বাক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিলেন। ভারী গহনায় ভরা সেই বাক্স। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন, আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বউয়ের জন্য জমিদারির গহনা তুলে রাখা ছিল। এখন থেকে এসবের মালিক তুমি। চিত্রা বাক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত গহনা, প্রতিটাই ভারী, জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করল, চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এসব আবার কেমন অত্যাচার? আমি এসব পড়তে পারবো না, মরেই যাব দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। সে টেবিলের ওপর রাখা একটা হুইস্কির বোতল খুলে চিত্রার সামনেই রকরক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেল। চিত্রা বিরক্ত চোখে তাকালো।
সকাল সকাল মানুষ মদ খায়। এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজও সেটা লক্ষ্য করল। চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতে কি তবে এই রক্তের ওপরেই ঘুমিয়েছিল সে? কি অবস্থা? চিত্রার চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারব বউ। এসব গহনার তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার বউকে ছেড়ে দাও। আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। যে ভাইজান? ফারাজ ব্রু কুচকে তাকালো। কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কাল ছায়াজান। আমার বউ আছে। আমি বিবাহিত পুরুষ। ভবিষ্যৎ 11 বাচ্চার আব্বা। তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি। মোটা মাথায় কথা ঢুকেছে তো? নাকি রিপিট করতে হবে? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জি ভা। না মানে, খালুজান। বোরখাশালী। জাস্ট খালু ডাক মুখ থেকে কি বের হয় না? জান লাগাতে হবে কেন? আই অ্যাম অনলি মাই ওয়াইফ। স ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা। বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে। তবেই চিত্রা ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করেই নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন। মনের ভেতর কোথাও অসন্তোষ জমে আছে। হয়তো গহনা না পড়ার কারণে। টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে। সুলেমান সাহেব এখনই চলে আসবেন। রাজন ও জোহান করে ফিরেছে, তারা উঠবে সোজা সন্ধ্যায়। চিত্রা খাবারের দিকে তাকালো। এই কয়জনের জন্য এত আয়োজন? বড়লোকদের বড়লোকি কারবার। সুলেমান টেবিলে বসতেই চিত্রা সালাম দিল। জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেমন আছেন? সুলেমান স্নিগ্ধ হেসে বললেন, তোমাগো দয় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে কেমন লাগতাছে? মন বসছে তো? চিত্রা মৃদু মাথা দোলাল। ফারাজ তখনও স্থির, চুপচাপ। রোশান বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু। ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উফস ভাবি, আমি ডায়েটে আছি। ঘাস লতাপাতা কিছু থাকলে দেন। তবে দুপুরে আসব। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন। কতদিন হলো আপনার হাতের বিরিয়ানি খায় না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রার গা জ্বলে উঠল। মনে মনে সুথাল, এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট। আচ্ছা মানলাম সে ডায়েট করে, তবে ডায়েটিংয়ে বিরিয়ানি কে খায়? সবাই খাচ্ছে। তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিত্রা কাচুমাচু করছে। ফারাজ লক্ষ্য করল। সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে ছাড়াতে বলল, জলদি খাও, খেয়ে শক্তি কামাও। দুপুরে এসেই পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে। চিত্রা নিচের দিকে তাকিয়ে ভীষণ লজ্জা করছে তার। ফারাজ চিত্রার লজ্জা ভাঙাতে সকলের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারেনি। চিত্রা লজ্জা জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই যার যার মতো করে খাচ্ছে। তবুও চিত্রার মন চাইছে হাতের কাটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন, মোহনা একটু পানি দাও। মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল। সুলেমান এক ঢোক গলায় ঢাললেন। কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরের নীরবতা চিরে এক মেয়েরই আর্তনাদ ভেসে এল। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিত্রার ভ্রু কুঁচকে উঠল। মনে মনে শুধালো, নীলুর মা না? নীলুর মা বিলাপ করে কাঁদছেন। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতা আর প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে, তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রোশান পরোটা দিয়ে মাংসের কালাভুনা মুড়ে মুখে পড়ছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে। কোনো কথা বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। ফারিয়া আর নীরু তবে মাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা।
রুমানা স্বামীর প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল, কাইন্দ না নীলুর মা, নীলু ভালা মায়া, আছে হয়তো কোথাও, ফিরা আসবো। চিত্রার মন কেমন অস্থির হয়ে উঠছে। কালই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাত পেরোতেই উধাও। কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়ে চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক। কেউ কিছু করছে না, কেউ কিছু বলছেও না। চিত্রার মনে প্রশ্ন জাগে, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে তো এই বাড়ির নতুন বউ, হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে। তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন, তিনি খোঁজ নেবেন। কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখে ফিরে যান বাড়ির দিকে। কিন্তু সুলেমানের মনে শান্তি নেই। একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতির উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারাননি। এত সহজে তিনি হাল ছাড়বেন না। কিছু একটা করতেই হবে, দ্রুতই। এভাবে আর চলতে দেওয়া যায় না। তোমার কিছু লাগবে ফারাজ ভাই? কি সব সালাদ খাচ্ছ? নীলু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করল। ফারাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বলে, হাওয়া লাগবে। দূরে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীলু ফারাজের কথা হজম করতে পারল না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীলুর। ভেতরটা একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই আব্বা ফায়ার সার্ভিসকে কল করেন। নীলু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল, যদিও রোশান বাদে। ফারাজের কথার আসল মানে কেউ ঠিক বুঝে উঠতে পারেনি। সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি পুড়তাছে? ফারাজ চোখের পলক না ফেলেই বলে, আবিয়াত্তাগুলোর মন আব্বা, জলদি বাড়ির আবিয়াত্তাগুলোরে নিকাহ করিয়ে দেন। সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার। এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয়, আর অন্যটা বের হলে ইজ্জত। দুপুরের কাঠফাটা রোদ, রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরও বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। রাস্তায় যানজট লেগে গেছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে। অনেক কাজ জমে আছে। এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে। সেখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রোশান, রাজন, ফারাজ সকলেরই আলাদা চেম্বার আছে। তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়েই খালি থাকে। প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারো কিছু জানা নেই। জিজ্ঞেস করার সাহসও নেই কারো। ফারাজ হাত ঘড়িটির দিকে একবার তাকায়। অফিসে আজকে নতুন একটা কাস্টমার আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অভ্র, তুই গিয়ে একটু দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে। অভ্র ফারাজের সহচর বলা চলে। তার প্রতিটি কাজের খবর অভ্রর জানা আছে। অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি করে সে। ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস তার আছে। অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে। মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাতেই সবাই আন্দোলন করছে, হত্যাকারীর শাস্তির দাবি করছে। ফারাজ ফোনে গেমস খেলছিল। নির্বিকার ভাবে জিজ্ঞেস করল, কাদের কাজ এসব বলতো? আর কাদের হবে ভাই? সোহান পালোয়ানের লোকেদেরই কাজ। বালগুলোর ভিতরে যে এত নষ্টামি কই থেকে আসে? আসলে কি আর বলবো বল, বেডা মানুষের শরীরে কৃমি আছে। হুটহাট কৃমি নাড়া দেয় আর চুলকানি শুরু হয়।
যাই হোক, তুই গিয়ে রাস্তা খালি করা। অভ্র একটু চুপ থেকে বলল, ভাই আপনিও তো বেডা মানুষ। ফারাজ ফোনের থেকে চোখ সরিয়ে অভ্রর দিকে তাকালো। কপাল কুঁচকে জবাব দিল, আমার শিরায় তো আবার চুলকানি নাই। যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় টিকে থাকার মানুষ। ভণ্ডামি করলে এক জায়গাতেই করব। 12 ঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি নয়, বুঝছো কুদ্দুসের বাপ। অভ্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে ফারাজ পেছনে থেকে তাকে আরেকবার ডাক দেয়। হেসে বলে, অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্টামি কমিয়ে দিয়ে আসব। শালার অনেকদিন ধরে ঝামেলা করি না। কি বোরিং একটা জীবন। লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে। সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে। এই বাড়িতে করার মতো কাজ নেই। তাই সময় ফুরায় নয়। চার দেওয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে। বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে মনে। চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে। মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে। তবে এখন অবধি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার। আর জোহানের বাবা, তার সঙ্গেও তো এখনো কথা হলো না। যদিও জোহানের সঙ্গেও কথা হয়নি। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ায়, আঁচলটা ভালো করে গুছিয়ে নেয়। তারপর এক পা দু পা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায়। ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম। নদীর রুমটা মাঝে পড়েছে আর ফারিয়া এবং মোহনার টা দুপাশে। ফারিয়ার রুমের দরজা খোলা। নুরির সঙ্গে খেলছে সে। চিত্রা নুরিটাকে শুরু থেকেই সে দেখেছে। ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা। একই রক্ত, সম্পর্কে ফুফু বলে কথা। চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে। হেসে বলে, ভাবি আপনি। আসেন আসেন, এখানে বসেন। আসলে রুমটা গুছানো হয় নাই। তাই কিছু মনে করবেন না। ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি। চিত্রা খাটে গিয়ে বসে মৃদু স্বরে বলে, একা একা ভালো লাগছিল না। তাই তোমার কাছে চলে আসলাম। আপনার যখন ইচ্ছে তখনই চলে আসতে পারেন। আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পড়ে টেবিলের ওপর রাখা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি। উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক। বয়স খুব বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দর ফারিয়া। ফারিয়া একটু লজ্জা পেল। পরক্ষণেই লজ্জা ভেঙে বলল। মৃদু লজ্জায় ফারিয়া চোখ নামিয়ে আনে, তারপর বলল, আপনার থেকে বেশি না। চিত্রা হেসে বলে, এই বাড়ির সবাই সুন্দর। পুরুষ হোক কিংবা নারী। পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না। তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র। যার সৌন্দর্য যত বেশি তার ক্ষমতা তত বেশি। ফারিয়া মৃদু হাসে। চিত্রা একটু চুপ থেকে বলে, তা অবশ্য জানি। পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে। একটু থেমে সে আবার বলে, বাহিরে যাবে? আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি। ফারিয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে। লম্বা, সুঠাম, বরং তার ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন। ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে, যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না। নুরিকে কোলে তুলে নেয় চিত্রা। এত মায়াবী এই ছোট্ট প্রাণটা। তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ। কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে। বাচ্চার বাবাকে হবে ফারাজ এলাহি। এলাহি বাড়ির চারপাশে বাগান। সামনের দিকে ফুলের বাগান, তবে পেছনে ফলফলাদি সহ নানা রকম গাছেদের আস্তানা। বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি। বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারি রীতির ছাপ। অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে। বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে। সানবাঁধানো পুকুরঘাট। সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে। তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে? তার কোনো যত্ন নেওয়া কেন হচ্ছে না? সানবাঁধানো পুকুর পাড়টার সামনেই দোলনা আছে। ফারিয়া চিত্রাকে নিয়ে সেখানে যায়। জনের দোলনায় গিয়ে বসে। দোলনার হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে। ভাবি আপনি গান পারেন? চিত্রা মাথা নাড়ে, না। আমি পারি, বলে হাসে ফারিয়া। একটা শোনাও তবে। ফারিয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত। সেই মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতেও তো এমনই একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে। তার শরীর কেমন শিউরে ওঠে।
ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে। কাঠের জানালাগুলো বন্ধ, অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। চিত্রা গভীর কণ্ঠে বলে, তিনতলায় কে থাকে? ফারিয়া চমকে তাকায়। মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে, কেউ না। কেন? না মানে ওইখানে তো যাওয়া হয়নি। তুমি যাইতে চাও? চিত্রা মাথা নাড়ে, হুম। ফারিয়ার রহস্যময় দৃষ্টিতে বলে, নিয়ে যাব একদিন। চিত্রা চুপ করে যায়। চারপাশে তাকায় আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ফারাজের দুপুরেই আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। ক্ষুধা পেয়েছে তার। কিন্তু রুমানা তাকে বলে দিয়েছেন, ফারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে। বাড়ির নিয়ম। এসব নিয়ম চিত্রার একদম ভালো লাগে না। চিত্রার পড়ালেখার শখ। এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার। মামা এরই মাঝে অ্যাক্সিডেন্ট করে আর তারপর এক লহমায় সব স্বপ্ন চুরমার। চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয়। তার স্বামীটা কতটুকু ভালো? নির্জলতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে? যদি না থাকে তবে কি সে চিত্রাকে পড়ালেখা করতে দিবে? কলেজে যেতে দিবে? চিত্রা একটা দীঘল শ্বাস ছাড়ে। বাড়ির কথা মনে পড়ছে তার। মামাকে কতদিন ধরে সে দেখে না। আচ্ছা, মামাকে ঠিক সময়ে ঔষধ খাওয়ানো হচ্ছে তো? মামি, কাজের সব ভার কি তার কাঁধে পড়েছে? নাকি মার্জিয়া ভাবি সাহায্য করছে? চিত্রার সোহাগের কথা হুট করে মনে পড়ে যায়। চোখের কোণে জল চলে আসে। নিজেকে মনে মনে গালমন্দ করে বলে, সোহাগ শুধুই ঘৃণার পাত্র। সোহাগরা কেবল প্রতারক হয়। তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে। তারা শুধুই খেলতে জানে, ভালোবাসতে নয়। চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয়। ফারিয়া নুরিকে কোলে নিয়ে পেছনে পেছনে আসছে। হালকা বাতাস বইছে। গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে। চিত্রার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম, মসৃণ, তবু কোনায় কোনায় সূক্ষ্ম কাটা লুকিয়ে। বাগানের ভেতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে। তাদের মধ্য থেকে দুজন লোক থমকে দাঁড়িয়ে চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয় না, কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধার ঠেকেছে না। কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা বেপরোয়া আগ্রহ। একজন বলে উঠল, মায়াটা পুরাই করা। তবে এইডা ক্যাডা? আগে তো দেখি নাই। আরেকজন হাসতে হাসতে জবাব দিল, দেখবি কেমনে? আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আইছি। এরপর জনেই কুৎসিত হাসিতে ফেটে পড়ল। চিত্রের রাগে শরীর গরম হয়ে ওঠে। লজ্জা না, ওর রাগ হচ্ছে। যেখানে সে নিজের স্বামীর ভালোবাসায় সহ্য করতে পারে না, সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না। সে একদণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুলগাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয়। তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ, মনে হচ্ছে আগুনের ফুলকি ছিটকে পড়ছে। আমি কে, তা জানা আছে? লোক দুটো চমকে ওঠে। একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে। মুহূর্তেই মুখে ভীতির ছায়া নেমে আসে। বউ বলেন না কেন? বলেন আমি কে? চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চিত্রার ঠিক পেছনে থেকে একটা গম্ভীর গলা ভেসে বসল, আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী। লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল, মাফ কইরা দেন। আমরা বুঝতে পারি নাই আপনি ফারাজ সাহেবের বউ। তাইলে জীবনেও এমন আচরণ করতাম না। চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে। চোখে কালো সানগ্লাস। প্যান্টের পকেট হাত গুজে রেখেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই। নেই কোনো হাসির রেখা। চিত্রার কণ্ঠ খানিকটা নরম হলো, তবে ভিতরের তীক্ষ্ণতা হারালো না। আপনি কখন এসেছেন? ফারাজ কোনো উত্তর দিল না। শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখল লোক দুটোর দিকে। ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো। কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকল। যেন চিত্রার চোখ থেকেই উত্তর খুঁজে নিতে চাইছে সে। কিন্তু চিত্রা মুখ ফিরিয়ে নেয়। তার ভেতরে একটা অনীহা কাজ করছে। কি হয়েছে এখানে? ফারাজের কণ্ঠে উদ্বেগ। চিত্রা গভীর শ্বাস নেয়। আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম।
আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে। তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন। ফারাজ ব্রু কুঁচকে তাকায়। তো কি হয়েছে? চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায়। আপনি যদি জগতের সব মেয়ের খালু হতে পারেন, তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি, তাই না? ফারাজের ঠোঁটে ব্যঙ্গমিশ্রিত হাসি খেলে যায়, কিন্তু আজকে সে হাসতে পারছে না। খেয়েছ? চিত্রা একপাশে তাকিয়ে মাথা নাড়ল। এখনো না। আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, ঠেকা আমার। চিত্রার কণ্ঠে অভিমান চড়ে পড়ল। ফারাজ হাসে। না, ভালোবাসা। দূরে যান। আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবে ছাগলকে খাইয়ে দিয়েছি। ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায়। তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয়। লোক দুটো মুহূর্তে মিলিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে ছিল ফারিয়া, কোলে ছোট্ট নুরিকে নিয়ে। ফারাজ নুরিকে দেখেই উচ্ছ্বাসে বলে ওঠে, আম্মা যান। সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল। ফারিয়া হেসে বলল, তোমরা দুজন তাহলে বাসায় যাও। ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে। চিত্রার গাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট্ট গাল দুটোয় চুমু খেল। তুমি কেমন আছো, আম্মু? নুরি ড্যাব ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে থাকে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোটা বুকে কি করে বলবে যে সে ভালো আছে। ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো, আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্ত চোখে তাকালো। না কেন? আমি খাবো না। তুমি খাবো না তো তোমার 14 জেনারেশন এসে খাবে। চলো। চিত্রা ব্রু কুচকে বলল, এই অবস্থায়? রুমে চলো। বরকা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে, প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি। চিত্রা হেসে ফেলে। ইচ্ছে হয়নি, তাই খুলিনি। তাহলে এত ফাল কেন পারো? একটুও দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। গাড়িতে বসতেই অভ্র লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম, ভাবি। চিত্রা কিছুটা অবধ ভঙ্গিতে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। ফারাজ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি রে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতে। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করল, উনি আবার কে? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগার। আমরা এক হৃৎপিণ্ডের দুই অংশ। চিত্রা এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচের মুখ ভেঙচি কেটে বলল, তাহলে ভাই, জলদি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান। ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর, যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে। বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ, দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমোট হয়ে আছে চারদিক। গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে। সড়কের ওপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি, চোখে তারা। যেন তারা জানে, আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলোর ছোট ছোট ঝড় উঠছে পথের ধারে। কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোয়া উঠছে উষ্ণ কাপে। অথচ বাতাসের চাপে সেই ধোয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ছুঁয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো? নাকি এভাবে ঝুলেই থাকবে আকাশ? হোটেল এক্সের 5 তলার ভিআইপি লাউঞ্জ। মৃদু সোনালি আলোয় চারপাশ নরম হয়ে এসেছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না। খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন, একটা আরাধ্য। এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না। ফারাজ তার পাশে বসে আছে। আজকেও কাশলতা অর্ডার দিতে যাচ্ছিল। তবে চিত্রা ওয়েটারকে ধমকে দুটো কাচ্চি অর্ডার দেয়। ফারাজ কোনো আপত্তি করল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের একটা লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়।
শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে। সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল আজকেও তেমনটাই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে বলে, কাজটির মধ্যে এলাচ আর চিত্রার জীবনে এলাচি সাহেব দুটোই একই সমস্যা, একই জাতের। তাহলে সমস্যার সমাধান কি? চিত্রা এলাচটা ফেলতে নিয়ে ফারাজ তার হাত ধরে ফেলে। চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল, সমস্যার একটাই সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যিস এই ফ্লোটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অব্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল। তবে চিত্রা পার্কিং লটের পাশে একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে এক প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করে, তার কাছে টাকা থাকলে তো। বড়লোক স্বামীর ছোটলোক বউসি, না আছে একটা ফোন, না আছে 50টা টাকা। দুটো বাচ্চা ছেলে গপাগপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চিত্রা একটা ফাঁকা দোক দিল। বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয়? ওদের মা বা শিখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার। চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কি সব কথা বলছে। মনে তো হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগে এক প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তাতে কি? ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করল, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। সে পাশের ছেলেটার দিকে তাকালো। অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, ওই যে বাবু, দেখে তো ওইটা কি। ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখ ফেরাতেই দেখল তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই। মুখ কালো করে বলে উঠল, আমার ফুচকা খাইছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই, আপনার মুখে। তাড়াহুড়োয় খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা। মুখভর্তি ফুচকা নিয়েই বিড়বিড় করে বলল, আরে বাবু, এসব গোখাদ্য, বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুঁচকে রাগে গলায় বলল, আপনি কথা না বইলা পেট থেকে ফুচকা বাইর করেন, না হইলে আম্মুরে ডাইকা আনমু। চিত্রা হতভম্ব, এই ছেলে, একটা ফুচকাই খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলিনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে, একবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে সে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে তর্ক করছে। ফারাজ অব্রকে গাড়িতে বসতে বলল, তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোল। কি হচ্ছে এখানে? বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠল, এই বোরকাওয়ালি আন্টি আমার প্লেট থেকে ফুচকা খাম মারছে, ওনারে কিন্তু আইজা পেট থেকে আমার ফুচকা বাইর করতেই হইব। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, এই বাবুটার জন্য আরেক প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করল, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান। ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে সে পারতে ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ একপাশে ঝুঁকে হিসহিসিয়ে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ। আগেই তো বলেছিলাম, আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নেই। রাতের জন্য প্রস্তুত থেকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না।
শুধু একটা ফুচকা মুখে পুরে নিয়ে চির গলায় বলল, একটা খাবেন? যদি আমার আবার পেট ব্যথা হয়। নেন, একটা খান। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছনে চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না। এসবে অ্যালার্জি আছে। চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল। এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনেই তাকে বদনাম করতে পারে? মুখে একটুও যদি লাগাম থাকত। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন খাচ্ছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা, আর একটু মরিচ বাড়িয়ে দেন। ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা, মরিচ দেন বাড়াইয়া, কইলজা পিত্তি লাগাইয়া। চিত্রা কপাল কুঁচকে তাকালো। বেশি করছেন না এবার। ফারাজ মৃদু হাসল, আরে বউ, সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম। বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নায় সুখ থাকে না, প্রিয়তমা। চিত্রা থম মেরে গেল। চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে সে কি সত্যিই সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি ধারালো শীর্ষের শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি, বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে। ঠাস! একটা তীক্ষ্ণ, ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। 1 সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না। তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে। উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা। ফারাজ নির্বাক। কেবল ফারাজের কাপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা। বৃষ্টির পানি আজ রক্তাক্ত। আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে চড়ছে। বিদীর্ণ ধরনীর বুকে লালচে জল জমে আছে। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী। রক্তের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি। বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কের ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনো লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদাচলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রা। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে দেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রক্ত কিংবা গুলির শব্দে নয়, বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। মেয়ে গলায় মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অগ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি এখানকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে? ইসরে সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে। যদিও তাদের দিয়ে এসবই আশা করা যায়। দলের দোষ দিয়ে লাভ নেই। ফারাজ ভিজছে। চিত্রাকে সঙ্গে নিয়ে ভিজছে। রাগে তার কপালের শিরা বুদ্ধি নীল হয়ে এসেছে। চোখে জমেছে দোপদোপে আগুন। অভ্র ছুটে আসে। সঙ্গে ফারাজের বাকি লোকজনও। সবাই তাকে ঘিরে রাখে, যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই, জলদি উঠেন। ভাবিরে নিয়ে গাড়িতে যান ভাই। এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাসিব পালোয়ান পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ। ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক দিল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালের যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন? কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন, ভাই। মেজাজ গরম করাস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ। খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালের যা।
চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব। আমার কলিজার ওপর হাত দেওয়া শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি কুত্তাকে না খাওয়াই তাহলে আমার আব্বা দুইটা অভ্র একটা শুষ্ক রোগ গিলে। এসব ঝামেলায় না গেলে কি হয় না? যেই কাজের জন্য দেশে আসা সেটা শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ উভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলোকে মাথার ওপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে, আরে বাল, ছাতা সরাবি নাকি? ছাতা তোদের পেছো, ছাতা সরা। লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুয়ে দেয়। কালো বোরকা পরা মেয়েটার মুখে এখনো নিকাব। ফারাজ হাত বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে উভ্রকে নির্দেশ দেয়, ফারিয়াকে একটা কল করে হাসপাতালের আসতে বল। আর শুন, এসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অবধি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে তাহলে রামদা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চাটার মা এসেছে বুঝি। লাশের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যি খুব পীড়া দেয়। চারটে লাশ পরপর সাজানো, নিথর, বিকৃত, নিঃশেষ। চারজনই সোহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখে বোঝাই যাচ্ছে একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায়। কিন্তু আফসোস, তাদের কর্কমগুলো মানুষের চক্ষুনজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করতে পারত। প্রতিটি লাশের হাতের আঙুল কাটা, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করল। মুখে তেতো হাসি ফুটল। চায় হোক, শালাগুলারে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইল। কামডা কি ভালা হইল। সিফাত পাশেই দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল। তার ওপর ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল। কেমনে হ্যান্ডেল করুম? সোহান গোফে আঙুল বুলিয়ে এক পা তুলে বসল। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে আভা, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশে ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ, শুধু পেছনে থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গণধোলাই দিচ্ছে। সিফাত মাথা নাড়ল, হবাই, মেয়েগুলাও মারছে, জুতার বাড়ি দিচ্ছে। তাইলে হাতের আঙুল আর কান আর ওইটা কাটলকে, তাও আবার এমন কইরা। সোহান লাশগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট ভেজাল। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ খুব মিটাইছে নিশ্চিত। কিন্তু কে? সোহানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের ওপর পা তুলে আরো কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন, আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতে এই চারজনকে জনগণ ধরে গন্ধলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলো সেখানেই ছিল, জুতার বাড়ি দিয়েছে। তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হয়েছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে। কিন্তু কে? এখন লাশগুলা তো উদ্ধার করতে পারছি, তবে এগুলারে কি করব? পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিচ্ছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না যে? সিফাত কাঁধ ঝাঁকালো, চুরি চাপাতি দিয়া পোলাপান গুলারে কাজে লাগাইয়া দে। লাশগুলারে টুকরা টুকরা কইরা নদীর মাছগুলারে পেট হইরা খাওয়ানোর ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব। গোল যত লাড়বি তত গন্ধ ছুটব। যা এখন, যেইটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো, বুঝছি ভাই। একটু থেমে আবার বলল, ভাই, আরেকটা কথা। কাল রাতের যে চালান যাওয়ার কথা ছিল, ওইখানে ঝামেলা বাঁধছে। মাল 2 দিন পর তেনারা নিব। সোহান ধীরস্থিরভাবে সিগারেট জ্বালাল, ধোয়া ছিঁড়ে বলল, আচ্ছা, সমস্যা নাই। টাকা পাইছি, এখন মাল নেক বা না নেক আমার তাতে যায় আসে না। ও মায়াগুলার যত্ন নিতাছ তো? হ, সাবধান থাকবি।
মায়া মানুষ হইল ঝামেলা, তার ওপর এতগুলা মায়া মানুষ। ওগো হুদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে হু বলে থামল, একটু ইতস্তত করল, তারপর বলল, ভাই, কইয়ালা, কাল রাতে যে নতুন মায়াটারে আনছি, ওইটা কিন্তু এক্কেরে হীরা। চাইলে তৈয়ার কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। দোয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর হাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো। নাম কি ছ্যামরির? সিফাত একটু ভেবে বলল, নীলু। নীলুফা ওর নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে। বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ, চোখ বাঁধা। শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোই দক্ষ কসাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরো 5টি নিথর দেহ পড়ে আছে। সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তল হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতোই স্বাভাবিক তবে ভয়ানক। ফারাজ ধীরগতিতে উঠে দাঁড়ালো। এক ঝলক চারপাশে তাকিয়ে ইশারা করতে একজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। গলাটা ঢিলে হয়ে এসেছে। শরীর আরো বেশি কুঁকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকাল। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, ট্রিগারটা তুমিই চালিয়েছ, তাই না জান্টুস? লোকটা থরথর করে কাঁপছে। ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে, ঠিক সেভাবেই কাঁপছে তার শরীর। কথা বলো না কেন যন্ত্রমন্টু? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? তোর লজ্জায় তোমার জবান অবধি বাদরের পশ্চাৎদেশের মতো লাল হয়েছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিচ্ছু বের হচ্ছে না। বাত হওয়াই কাল্লু। ভাই, কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না। তো মাঝ রাস্তায় শাড়ি চুরি পরে নার্গিস আপার গানে ডিস্কো ডান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল। লোকটা মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, ভাই, ক্ষমা কইরা দেন। আর কোনোদিন চিন্তাই করমু না। তোর নাম কি রে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন। ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। আমি চিন্তা করি, তোদের এত সাহস দিলটাকে শালা। দিন দুপুরে মেইন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা। বাহ তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে। চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে। গলার শব্দ কেঁপে উঠছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে। লজ্জার বিষয় না। ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না। ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায়। এমন লোকেরা শুধুই ভয় পায়, কিন্তু সে ভয় তাদের বদলায় না। ভাই, ছাইরা দেন। লোকটি আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধ হয় জানো না দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ভে থাকতেই কিক মেরে বের করে দিয়েছে। ফারাজ থামল। এমন কইরেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে। আমি ছাড়া তাগর কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ, চাহো। তুমি তো একেবারে বাচাল শোনা। তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজের চোখে কেমন যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়। প্যাকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙুলের দিকে তাকায়। এই আঙুল দিয়েই তো ট্রিগার প্লেস করেছিল, তাই না? জন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়। চেপে ধরে তাকে হাতের আঙুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে। তবে নড়ার ক্ষমতাই বা কোথায়? তার শরীরের প্রতিটি জয়েন্ট ইতোমধ্যেই গড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ, যন্ত্রণার ভারে অবস্থার দেহ। ফারাজ ঝুকল। কোনো সতর্ক ছাড়াই এক ছটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যাত! ডান হাতের তর্জনী মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গভীর কাটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ে। গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে যায়। ভোঁতা, কর্কশ এক আর্তনাদ ঘরজুড়ে প্রতিধ্বনিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা। কিন্তু নিস্তব্ধতা স্থায়ী হয় না। পরপর কয়েকটি আর্তনাদবদ্ধ কক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে। ব্যথার চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙুল। মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ফারাজের শরীরের শার্টটাও রক্তে ভিজে একাকার। মুখে রক্ত ছিটকে কি ভয়ানক দেখাচ্ছ তাকে। আগের থেকে বিরক্তভাব কিছুটা কমেছে, ফুটে উঠেছে এক শীতল, বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে। তার গা থেকে শার্টটাকে যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে, রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদাভ আলোর নিচে। ফারাজ এবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাটা। চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে। দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি। শত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ। কোনো উন্মত্ততা নেই। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলাপসিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয়। তারপর বুকের ওপর কয়েকটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয়। হারুনের নিভু নিভু প্রাণ। চোখে মুখে মৃত্যুর ছায়া স্পষ্ট। শরীরের শক্তি পর্যন্ত নেই আর। এক মুহূর্ত দেরি না করেই ফারাজ হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে। স্রাক। চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রঙের কাঁচা মাংস। হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বীভৎস চিৎকার। পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ। কিন্তু ফারাজ থামে না। সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গড়িয়ে যাওয়ার খটখটের শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রক্তে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ, যা এখনো জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলেছে। ফারাজের চোখে পৈশাচিক আনন্দ। হাতের ধরা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে ওঠল, হা, এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি। জলজ্যান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে এক চুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরও কিছু চাইছিল, আরও অনেক কিছু। ফারাজকে আজ কোনো অংশের নরপিশাচের থেকে কম লাগছে না। তার রক্তমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা। আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা। তবুও সে নির্বিকার। ফারাজ কলিজাটাকে নিষ্পৃহ হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের ওপর। তারপর আবারও রামদার ফলাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। হাতে মাংসের গহর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা। ধুকপুক, ধুকপুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত। তাজা, গরম, লাল রক্তে থোপাথোপ করছে। ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল। কি অদ্ভুত প্রাণের স্পন্দন। এত ছোট, অথচ এত ক্ষমতাধর একটা বস্তু, যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার সে বিনা মানুষের মৃত্যু অনিবার্য। ফারাজ আবারও হাসল। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল। তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি। আর শরীরের বাকি অংশগুলা যেগুলো ঠিক আছে, সেগুলোও কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ শুরু করে পুনরায় বলল, আর এই জানোয়ারের দেহ 1101 টুকরো করে রাস্তার অনাহারী কুকুরগুলারে খাইয়ে আসবি। যেন তার পাপের শেষ কণাটুকুও পচে গলে কুকুরের পেটে মিশে যায়। ঘরজুড়ে তখন রক্তের ভারী গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে। চারপাশের দেয়ালে ছিটকে থাকা রক্তের ছোপগুলো ফারাজের নীরব উন্মত্ততার সাক্ষ্য বহন করছে। সে বুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলো ঠিক করে নেয়। মুখের ওপর ছিটকে পড়া রক্তের ডলাটুকু থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই, নেই কোনো ক্রোধ। আছে কেবল এক ধোঁয়াচ্ছন্ন বিকৃত প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে গেছে, পুরোই নিঃশব্দ। এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে এখন ফারাজের মুখের সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে।
ফারাজ আরো একবার কলিজাটার দিকে তাকায়। ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব। তারপর তারপর স্বাদ গ্রহণের পালা। দক্ষিণা বাতাসের স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরো বাড়িয়ে তুলেছে। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়ায় চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে। রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়েই। কিছুক্ষণ আগে ফারিয়া এসেছিল, কথা বলেছিল কিছুক্ষণ। এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সূচ বিঁধে আছে। শরীরও ভীষণ দুর্বল, কিন্তু চিত্রার মন পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ? সন্ত্রাসের বিষবাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতার নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা। যারা মানুষকে অমানুষে পরিণত করছে, তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে, তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিনে বাড়িতে কত আয়োজন হতো। গরম গরম ভাজাপোড়া, চায়ের আড্ডা চলত দীর্ঘরাত অবধি। চিত্রা নিজ হাতে সবকিছু করত। নিজের ভাগের খাবারটুকুও লুকিয়ে যখন সোহাগকে দিত তখন যে কি শান্তি লাগত চিত্রার। এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাড়িতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না। চারদিকে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতোই চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল। সে প্রায়ই যেত, ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকত, নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত। একদিন এই মানুষটার পাশেই সারা জীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু সেদিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল সে? হঠাৎ করেই তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ একলা দাঁড়িয়েছিল, প্রবল বৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে। পরনের সাদা সেন্দ গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল। লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে। কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো। সারা রাত তারা একটাও কথা বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে। তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। যে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরেও পুরো বাড়ির মাথায় তুলত, সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখের কোণে অজান্তেই জল জমে ওঠে। মুহূর্তেই কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে, কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলোও যদি মুছে যেত, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়েই বাঁচতে হয় তাকে। তবে যারা স্মৃতি ভুলতে পারে, তারাই সামনে এগোতে পারে। চিত্রার এখনো অনেক দূর যেতে হবে। মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কাঁদছো কেন প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করল। পাশ ফিরে দেখল দাঁড়িয়ে আছে ফারাজ। গায়ে একটা শুভ্ররমা শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বসল। চিত্রা মুখ ফিরিয়ে অভিমান জড়িত গলায় বলল, আমি ঠিক আছি। জোর করে এখানে বন্দি করার কারণ কি? রোগীরা ওষুধের ভয়ে এমন 2-4টে চাপা মেরাই থাকে। তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ শুরু করে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কেন? কারো গায়ে লেগেছে বুঝি? দেখুন, এখানে দেখাবে। ফারাজ চারিপাশে চোখ বুলায়। জিহ্বা কেটে বলে, দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে। তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখেও পট্টি বেঁধে দিতে পারি। দে বউ নাকি? চিত্রা বিরক্ত চোখে তাকালো। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয়, সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে বলল, আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠা যায়। ফারাজ এলাহির একটা ভার্সনই ওপরওয়ালা তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শত পুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলে কচুও পাবে না। চিত্রা বিরক্ত হয়ে বলল, নিজের এত প্রশংসা কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার ওপর দিয়েও তো কত ঝড় বয়ে যায়। কই ব্যথা করে না?
ফারাজ চোখ টিপে মুচকি হাসল। চিত্রা এক ছটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফারাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু থলে দিয়েছে নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও শ্বশুর আব্বার মায়া। বাহিরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। ঘরের জানালা দিয়ে শু করে হাওয়া ঢুকছে না। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেলল, আজ হবে জম্পেশ এক খাওয়া দাওয়া। মেনু: খিচুড়ি, বেগুন ইলিশ ভাজা, আর ইলিশের লেজ ভর্তা। সকালের সোহাগঘাট থেকে তাজা ইলিশ কিনে এনেছিল। জান্নাত নতুন বউ, তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছেন না। মারিয়া শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ের একটা ছোটখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই, সেই বাজারগুলো তো করতে হবে। বাড়িঘর এখন অগোছালো, দুনিয়ার কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমেই পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিল। তারপর কড়াইয়ে অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখল। 15-20 মিনিট পর ঢাকনা তুলতেই দারুণ এক সুবাস। খিচুড়ির দানাগুলো একদম ঝরঝরে হয়ে এসেছে। শেষে এক চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর খুব পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছর খানেক পেরিয়ে গেল ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওদিকে ভাজাভুজির কাজ মারিয়া করছে। কড়াইতে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তেই চিরচির শব্দের রান্নাঘর মুখর হয়ে উঠল। জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহাগের লুঙ্গিটা বাজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনো ভালোবাসেন? সোহাগ তখন পুরনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কার কথা বলছো? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বলল যে আমি এখনো তাকে ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মেকি হাসি দিল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বুঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল। কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল। তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম? জান্নাত তিক্ত হাসল, মাথা নাড়িয়ে বলল, সে তো সোনা, আর আমি কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবার আর কিছু বলল না। তবে জান্নাত থামল না। তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মহব্বত, কিন্তু সত্যিটা শুধু আমি জানি। সোহাগ কোনো জবাব দিল না। কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পিছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামল, তারপর কটাক্ষভরা গলায় বলল, সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সুখী। একটু হাওয়া খেতে চাই। তুমি আম্মার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না। ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখল। কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টেরও কি কোনো শেষ নেই? ফারাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে এল তাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু ফারাজ কারো দিকে তেমন একটা তাকালো না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রার হাতে এখনো ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল। কিন্তু ফারাজ আগেই দরজা দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়াল। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়াল। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। ফারাজ হেসে ফেলল। দুই হাতে কোমর ধরে বলল, এই মরামুখর শ্বশুরের ঘাটতারা মায়া। স্বামীর সঙ্গে রোমান্স করতে হয়, তোত্তারামি নয়। এসব শেখায়নি কেউ। চিত্রার চোখমুখ গরম হয়ে উঠল। কাঁপা গলায় বলল, আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না। একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝেই যোগ করল, তারপর সেই চারা গাছ বড় হবে।
আর সেখানে থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের ঘ্রাণ একেবারে এলাচের মতো হবে। চিত্রা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে ডুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাবো। ফারাজ নাক কুঁচকে বলল, যা দুষ্টু, তোমার মুখে দেখছি জমজমের পানি ছিটাতে হবে। খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে, ডুবিয়ে, টু মাচ ব্যাড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে গেল। আশপাশের কর্মচারীরা তো তাকিয়ে আছে, অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগেই ফারাজ হঠাৎ ঝুঁকে তাকে দুই হাতে তুলে নিল। আরে, আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি, বউ। স্বীকার করব বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফারাজের বাঁধন শক্ত। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখে মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল, এই লোককে কি সত্যি কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপরের বোতামটা আলগা করল। তারপর কোনো রকম ভনিতা না করেই গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি, শালি কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময়, এমন মুহূর্তে সারের মতো চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথা যেন গো করে উঠল। মিতালিকে কেন ডাকছেন? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞেস করল। মিতু। ফারাজ কপাল কুঁচকে তাকাল। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে মিতু বলে ডাকি। কোনো সমস্যা? ফারাজ চোখ শুরু করল। ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চুতু বলে ডাকব। কোনো সমস্যা? চিত্রা ধপাস করে উঠে বসে তাকাল। চুতু, এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদা মুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ যায়। চিত্রার আগে চোখ গোল করে তাকাল। ধাত। ফারাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি, তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক। আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই তা কমানোর দায়িত্ব আমার। চিত্রা কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে। হাঁফাতে হাঁফাতে বলল, যে খালু। ফারাজ ব্রু উঁচিয়ে তাকালো। কি রে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাক গে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, চায়ের চিনি কতটু দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছে। তবে বউয়ের মতো অত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, চিনি বাবা মানে কি, খালু? ফারাজ এক সেকেন্ড চুপ থেকে বলল, তোর সা। হ্যাঁ তো, কিছু না। যা, আমার বউয়ের মতো করা করে এক কাপ চা বানিয়ে আনো। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না। যা। মিতালি অবাক হয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা, সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহির গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়া মারা খাক, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ঔষধটা যদি এমন দৌড়াদৌড়ি করে তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসল। ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। শালা লুঙ্গি চিত্রা একেবারে বেইমান। হুটহাট খুলে যায়। চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব নয়নি। ফারাজের মুসলমানির কথা, তাকে তার মা বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। সবাই একটু পর পর লুঙ্গি উঠিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও তাকে সেদিন দেখতে এসেছিল। বয়সে ফারাজের সমানই।
ওই শালিও ফারাজের লুঙ্গি তুলে এটা দেখে ফিক করে হেসে বলেছিল, হি হি সাদা কেঁচো। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারত তাহলে ওই শালির চুল ছিঁড়ে দিত। সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোটলোকি মনে হয়। হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজকে বেল্টও পরতে হয়েছিল। তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওইসব ছোটলোকরা পরে। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ওইসব ভয়ানক দিনের কথা সে মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলে মিলে আড্ডা দিচ্ছে। একসঙ্গে মিলে লুডো খেলছে। নদী ভাবি, ফারিয়া, নীরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে। চিত্রা এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিত্রার দিকে এগুতে গেলেই একটা কল আসে তার ফোনে। অভ্র কল করেছে। ফারাজ অভ্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। শেষে জবাব দিল, আমি আসছি। রান্না করে পার্সেল পাঠাতে হবে না। ভাবি গণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাকবো আমরা দুজন একা খেলবো। আই মিন লুডো। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকাল। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশে থেকে একেবারে লাগামহীন হয়ে গেছে। নীলু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করল। শার্টটা তোমায় খুব নামিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই তারপর চেটে পুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীলু। এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজিন রিলেটেডে পোষায় না। থ্রিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীলু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ তা দেখে আবার যোগ করল, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদি কেমন করে দিব? প্রতিবন্ধ বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সবকা দিতে হয়। নীলু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে। হাঁটতে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের দাঁতটা হ্যান্ডেল করো কোনো মতে। জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরহিত। বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করল। চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসহিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা। তোমাকে সব কিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না। যেভাবে ছিল সেভাবে বেরিয়ে পড়ে। বাহিরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও। মোহনা ভাবি কিন্তু এক নম্বরের খাইসটা। খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে শোখানের। যেভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে ব্যাকুলতার কাজ করাটা কি স্বাভাবিক নয়। সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরই এক নজরে দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, যেখানে তাদের নানা কাজে লাগানো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে, যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোভানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই তাদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতোমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মায়াটা ট্রলারে নাই। পালাইছে। মায়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে। বাতাস কেমন যেন স্থবির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্ত সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো, তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাত। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়াল। ফরজের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে।
এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নরল। চিত্রার ভ্রু কুঁচকে গেল। তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির ওপর কিছু একটা ভেসে আছে। একটা নয়, দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এল। সে ভালো করে দেখার চেষ্টা করল। মানুষ। হ্যাঁ, ওগুলো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠল। ধরফিয়ে ঘরের ভেতরে ফিরে এল সে। ফারাজ। চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে। ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ, নিচে, পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকল ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে। ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসল। এক নিমেষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখল, সত্যিই দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে। তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে। কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট থেকে একটা সিগারেট বের করল। নিঃশব্দে ধরিয়ে এক টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করল পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এটুকুই বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছনে পেছনে ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে। চোখ দুটো কোটর থেকে তুলে আনা হয়েছে। ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপরে ফেলা হয়েছে। আর জনেরই ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথায় সেলাই টেনেছে। লাশের গলায় ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা। তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগজ পুশ করা হয়েছে। মৃত্যু খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যেই এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়েই মরণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিছু টের অবধি পায়নি। খুনি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা না। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগেই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়ে, খুনির সাহস কতখানি হলে এলাহির বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউ হোক না কেন বাহিরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে এল। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাছ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালের ছোটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল, আজ সেই লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে এল। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো। গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকালো, অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না। চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সবকিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করল, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকারী, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময়ই অজানা। জানলে মা কষ্ট পাবেন, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানে যায়নি। নীলু তার দলের অনেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে, আরেকটা করে।
নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে, ঝামেলা হওয়ার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরো কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেটা নিয়েই ঝামেলা চলছে। এখন সেই ভয়ে কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য এক মহিলা আছেন, তিনিই মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখল, খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করল, ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন? রাইতে না আপনি একটা টিফিন বাক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? হ, একটা লোক আইছিল, বাক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা, টিফিন বাক্স যেই ব্যাগে দিয়া দেওয়া হয়েছিল সেইখানে একটা কাগজও ছিল। আমি খুইল্লা দেখি নাই। সোহানের শরীরটা কেমন জানি শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে জির পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতেই কিংকর্তব্যবিমূঢ়। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে? খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করছি আমাকে খাটতে আসিস না। নিজেই কেটে যাবি। নিজের লোকেদেরকে সতর্ক করবি। আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ডেমো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গা গলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল। থুতু ফেলল। মানুষের কলিজা এতক্ষণ ধরে উপভোগ করছিল সে। এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরও একবার অস্বস্তিতে কুকড়ে ওঠল সে। গলার গভীরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামির কাজ এসব? কে হারুনকে মেরেছে? ভাই, আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তার লেজে পাড়া দিয়ে কামড় না খাওয়া বুদ্ধি শান্ত হবেন না? 14টা ইঞ্জেকশন খাওয়ার এতই শখ? ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে পালোয়ানের উকালতি করতে। কয় টাকা সরকার দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে? অভ্র বিরক্ত মুখে বলল, এই নামে ডাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমার যে বিয়ে হয় নাই? না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়া কি বিলাসিতা নয়? ফারাজ বুকে হাত দিয়ে চোখ বুজে বলল, উফস কি কষ্ট রে। মায়েরিক দুঃখে আমার পেছনে ব্যথা করছে। অভ্রব্রু কুচকাল, ভাই কষা নাকি? দুর্হ ছাওয়াল। আমার কষা হবে কেন? আমি লিটারে লিটারে মদ গিলি। তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্ট যেন তোর আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল। তোর কষা হয়ে গেল তো তুই আমার থেকে বাথরুমকে বেশি সময় দিবি। না বাবা, আমার থেকে অন্য কিছুকে বেশি সময় দেওয়া আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়। রাগে মূল্যবান জিনিসগুলো জোনাকির পুক্কির মতো জ্বলে ওঠে। অভ্র বিষম খেল। ছোট থেকেই ফারাজের সঙ্গে আছে সে। অথচ মানুষটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করল না সে। মানুষ নাকি পরিবর্তনশীল, তাহলে এই এলাহি এমন কেন? তবে কি সে কোনো মানুষ নয়? নরপিশাচ। ভাই, আপনার কথা বার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক। অথচ আপনি আজটা কি করলেন? হারুনের কলিজা ভুনা করে তার গরুকে খাইয়ে দিলেন। সঙ্গে আবার চিরকুট। ফারাজ হেসে বলল, গরুকে নয়, গরুকে খাইয়ে দিয়েছি। কেন হি শালা, তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? কারণ তোমারটা বের করে রান্না করি, তারপর কবরে পার্সেল পাঠাবো। অভ্র নাক কুচকে বলল, ভাই কি যে বলেন?
গা কিং কিং করে। ওইসব কেমন করে রাঁধছেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুরটা কিনেই রান্না করেছি। ওই কালার দামরা কি এত সব বুঝবে? ওহ তো নিশ্চিত হারুনের কলিজা ভেবে বমি করেছে। ওরে একটু ভয় দেখালাম। যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে। ভাই। ফারাজ তখন বাগানের দোলনায় বসে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছিল এবং সিগারেটের টান বসাচ্ছিল। তার মুখে ছিল নিষ্পৃহ ভাব। দুনিয়ার কোনো কিছুর তোয়াক্কা নেই চেহারায়। উহো একটা কোথাও শুনতে চায় না। দোয়ার কুণ্ডলি ছড়িয়ে বলল, কিন্তু ভাই আমি কি বলি একটু শুনেন তো আগে। হাসান আর ফারুকের লাশের কথা বলবি তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই। কার কাজ এটা? কারণ আমরা তো কিচ্ছু করিনি। বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে। বুঝতে পারছেন? ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকল। তারপর বোতলটা পাশে রেখে গভীর দৃষ্টি মেলে তাকালো সামনের দিকে। না বুঝার কি আছে? এই বিষয় নিয়ে আমি আর কিচ্ছু শুনতে চাই না। কিচ্ছু না। সে জির পায়ে উঠে দাঁড়ালো। কয়েক মুহূর্ত আগের সেই নিশ্চিন্ত উজ্জ্বলতার কোথাও যেন মিলিয়ে গেছে। গেলাম আমি। দুপুরে একটা কড়া ঘুম দিয়ে সন্ধ্যার দিকে উঠব। ততক্ষণ পর্যন্ত তুমি ছাওয়াল মুড়ি খাও। চিত্রা দুপুরের পর থেকেই ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে আছে। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরই খুনের খবর জানতে পারে। তারপর কারোর চোখে ঘুম নেই। মনে অজানা শঙ্কা। দুপুরে বাড়ির পুরুষরা একসঙ্গে খেয়েছে। ফারাজও খেয়েছে। কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি। আজ প্রথমবারের মতো চিত্রা জুনায়েদ এলাহির সঙ্গে কথা বলেছে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি। নিজেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। চিত্রা আজ জোহানকেও লক্ষ্য করেছে। চঞ্চল, প্রাণবন্ত, সহজেই মিশতে মানুষের সঙ্গে মেশার গুণ আছে। একেবারে তার বোনের বিপরীত। তবে এই পরিবারের মানুষগুলোকে বুঝতে চিত্রার বেশ কষ্ট হচ্ছে। কি অদ্ভুত এক সম্পর্ক এদের মধ্যে। এটি ছাদের নিচে থাকলেও কেউ কারোর সঙ্গে তেমন মেশে না, কোথাও বলে না। খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে, কখনো বা কাউকেই দেখা যায় না। রুমানা বেগমও বিচিত্র চরিত্রের। রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না। রান্না শেষ হলে খেয়ে নিয়ে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান। প্রয়োজন না হলে বের হন না। চিত্রা ভাবল, এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করল, কেউ কি একবারও জানতে চেয়েছে তার অতীত? তার পরিবার কেমন ছিল? কোথায় ছিল তার শৈশব? শ্বশুর শাশুড়ির তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল। তাদের আদরের ছেলে যে তাকে তুলে এনে বিয়ে করেছে, সেটা তারা জানে তো। ফারাজ যদি সেদিন তাকে না নিয়ে যেত, তাহলে আজ কি হতো? সেই বৃদ্ধ লোকটার হাতেই কি তার জীবনটা সঁপে দিতে হতো? ভাবতেই চিত্রার গা গুলিয়ে উঠল। আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না। বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটুও জায়গা নেই, যত কাছেরই হোক না কেন। চিত্রার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল। বিশ্বাসঘাতক কি কখনো পর হয়? না, আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি তারাই একদিন আমাদের পিঠে ছুরিঘাত করে। প্রকৃত বিশ্বাসঘাতক তারাই। চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোল। আলমারির সহ এই ঘরের প্রতিটি চাবি ফারাজ তার হাতে তুলে দিয়ে বলেছিল, নাও, আজ থেকে সব তোমার। এমনকি আমিও। লোকটা ঠটকাটা, কিন্তু পিছনে কথা বলার অভ্যাস নেই। এমন ব্যক্তিত্ব চিত্রার পছন্দ। সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায়, তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল। কিন্তু একবারও সে বলেনি, আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি। বরং বলেছিল, এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন, পরিয়েছেন, সেসব তো চুকাতে হবে। মিসেস ফারাজ এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে, তার স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন তো? টাকাগুলো দিলাম, যেন আমার বউটার ওপর কোনো দায় না থাকে। কম মনে হলে চেয়ে নিবেন। আমার অনেক আছে, দিতে অসুবিধা নেই। অথচ চিত্রা বিয়ের পর থেকেই সে ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? অনাথদের কি অভিমান মানায়? তাদের রাগ করতে নেই, জিদ ধরতে নেই। শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। চিত্রার চোখের সামনে ভেসে উঠল তালুকদার বাড়ির স্মৃতি।
তার নিজের বাড়ির স্মৃতি। বাজিতপুরের সেই অট্টালিকা আজ শুধুই ধ্বংসস্তূপ। তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে। এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। বিয়েবাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে। যদি সেদিন চিত্রাও আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা তাকে বইতে হতো না। দুনিয়া ফারাজ এলাহির নীতির মতো, যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। চিত্রা আলমারির দরজা খুলল। আলমারি সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকার। এসব সে আগে কখনো দেখেনি। ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসত, তাহলে এত কিছু করত কেন? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদৌ কি এটা তার পূর্ণজন্ম, নাকি সবই কেবল একটা স্বপ্ন? স্বপ্ন কেবলই ছলনা হয়, আর ছলনা মানে ভয়। ভয়, খুব ভয়। আগুন সুন্দরী। চিত্রা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। ফারাজ দরজায় দাঁড়িয়ে আছে, টলমল করছে। মদের গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদ খেয়ে কি অবস্থা করেছেন? পুরোই মাতাল হয়ে গেছেন। ফারাজ হঠাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে এল। বুকের সঙ্গে জড়িয়ে বলল, আমায় মদে মাতাল করে না, করেছে তোমার কাজলো কালো চোখ দুপ। কি কি তীক্ষ্ণ তার চাহনি, কি তার তেজ! আমায় মাতাল করার জন্য তোমার চাউনি যথেষ্ট, প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়েল হয়ে যাইত। চিত্রা একদম স্থির হয়ে গেল। ফারাজ তার ঠোঁটে হালকা পরশ বুলিয়ে দিল। পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করল। তোমার চোখ আমায় মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পাই না একুল উকুল। চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। মুখে একটা কঠিন ভঙ্গি এনে বলল, ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউমও লাগাবেন। মদের গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকল। তারপর দ্রুত নিজের নিচের দিকে তাকালো। কই, চেইন তো লাগানোই আছে। তাহলে বউ তার ফুটো পেল কই থেকে? নীরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষছে ঠোঁটে। গাঢ় মেরুন রং, ফারাজ ভাইয়ের পছন্দের রং। আজ সে মেরুন রঙের কামিজও পরেছে। সে নিশ্চিত ফারাজ ভাই তাকে আজ দেখেই ফিদা হয়ে যাবে। হঠাৎ চিত্রার কথা মাথায় আসে। নাক কুচকায় নীরু। ঝামেলাটা দমকা হওয়ার মতো তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে। যে করেই হোক ফারাজ ভাইকে পটাতেই হবে। ফারাজ একবার পটে গেলে নীরু তাকে বিয়ে করে নিবে। তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে। নীরুর নিঃশ্বাস ছাড়ল। কি সব বকছে সে? মাথায় নির্ঘাত গ্যাস্ট্রিক হয়েছে। হায় হায়, গ্যাস্ট্রিক থেকে যদি আলসার হয়ে যায়, আর তারপর যদি নীরু মারা যায়, তখন ফারাজ ভাইকে বিয়ে করবে কেমন করে? না, প্লেন করতে হবে ঠান্ডা মাথায়। নীরু ঘড়ির দিকে তাকায়। সন্ধ্যা 7টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। জলদি নীরু টিভি ছাড়ল। রিমোট টিপে স্টার জলসা বের করল। একটু পর তার পছন্দের নাটক শুরু হবে। কিছুতেই মিস করা যাবে না। নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাস দিতে হবে। নীরুর পাশের রুমটা জহানের। এই বাড়িতে যদি কারো রুম সবসময় অগোছালো থাকে, তবে সেটা একমাত্র জহানের। একটা বেপরোয়া ছেলে, ইচ্ছে করেই পড়াশোনা শেষ করেনি। শ্যামবরণ, লম্বাটে গরম, উস্কোখুস্কো চুল। দেখলে মনে হয় চিরুনির ধার মারায়নি বহুদিন। একটা গিটার আছে তার। বিকেল হলেই সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। সারা বছর ভণ্ডামি করে বেড়ায়। তবে জুম্মার দিন হলে পায়জামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে ওঠে। এই যে, এই সন্ধ্যায় গোসল করতে গিয়েছে। ফাটা গলায় গান গাইছে। সেই কর্কশ শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে। নীলুর সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে। মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার ওপর ভেঙে ফেলে। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন ভাই? নিজেকে অরিজিৎ সিং ভাবার দরকার নেই। তুমি সারা জীবন হিরো আলমী ছিলে, আছো, আর থাকবেও। ওপাশ থেকে গানের আওয়াজ আরো বেড়ে যায়। নীলুর আগে গোজগোজ করতে করতে উঠে দাঁড়ায়। টিভি পুশ করে দিয়ে একেবারে জোহানের রুমের দিকে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে দরজা ধাক্কিয়ে এক চটকায় তার ভাইকে তুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায়। পুরো বাড়ি নিমেষেই অন্ধকারে ঢেকে যায়। বালের কারেন্টের আব্বা মরছে নাকি? কি যে শুরু করছে!
নীলু মোমবাতির জন্য অন্ধকারের রান্নাঘরের দিকে যেতে নিলে কেউ একজন পেছনে থেকে তার কাঁধে হাত রাখে। ভয়ে নীলু চিৎকার করতেই অপাশ থেকে তার মুখ চেপে ধরে। চিৎকারের শব্দ মুহূর্তেই গোমানিতে পরিণত হয়। চলবে।